জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা সনদ না। কাকে আদেশ দিচ্ছে? তো আইন, বাংলাদেশের গেজেট। কাকে আদেশ? এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো, কাকে করলো? কাকে আদেশ দিল? আইন তো সবার জন্য। কাকে মানে কি? এটা আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তো কোনো মিনিংলেস। আচ্ছা ঠিক আছে, শুনি একটা আমরা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট, এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য। সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানবো না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। অ্যাডভোকেট শিশির মনিরের এই বিষয়ে যুক্তিটা শুনি যে আপনারা আসলে আমরা দেখলাম যে 11 দলীয় জোট এটা আসলে শপথ, মন্ত্রীদের শপথটা বর্জন করলো। এর মধ্যে দিয়ে মনে হয়েছে যেন সেই পুরনো বিরোধী দলের সে বর্জন রাজনীতিতে একদম ডে 1 থেকে শুরু হলো। এখানে কি আসলে আলোচনার সুযোগ ছিল কিনা বা বোঝাপড়ার সুযোগ ছিল কিনা? দেখুন, এই প্রশ্নটা যদি আপনি কড়া সমালোচনা করেন তাহলে এক ধরনের উত্তর হবে, আর যদি রিকনসিলিয়েশন মেথডে দেখেন তাহলে আরেক ধরনের উত্তর। ভায়োলেশন বিএনপি শুরু করেছে, আমি বলেছি অহংকারের কারণে করেছে, উচিত হয়। উচিত ছিল যদি এই শপথটা এইভাবে নাও নিতে হতো, তাহলে জনাব তারেক রহমান সাহেব, বর্তমানে প্রাইম মিনিস্টার, তিনি যখন যাদের সঙ্গে দেখা করেছিলেন তখন এই বিষয়টা আলাপ করে নিয়ে সেটেল করে নেওয়া উচিত ছিল। তাহলে এই প্রথম দিনই এই অযথা বিতর্কটার জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না। অ্যাভয়েড করা যেত, দুই ওয়েতে অ্যাভয়েড করা যেত। যদি মনে করে যে সংবিধান বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ওনারা অমান্য করবেন, তাহলে সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে অ্যাভয়েড করে করতে পারলে আরও অনেক বেশি পিসফুল হতো। না করে, যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আছে, তারা সিদ্ধান্ত নিতেই পারেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই আদেশ তারা মানবেন না। কিন্তু এই যুক্তিকে আপনারা কিভাবে দেখছেন, যেটা আসলে সাংবিধানিক না, সংবিধানে সেই ক্লজটা যে নেই এবং সেখানে কিন্তু আন্তরিকতা তাদের কোনো ঘাটতি নেই। আমরা শুনলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু উল্লেখ করেছেন যেটা সংবিধানের ক্লজটা অ্যাড করার পরই হতে পারে। তো এই জায়গাটাকে আপনি আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? কি মিন করছেন উনি মিন করছেন যে এই ওত তারা নিতে পারেন, কিন্তু এইভাবে নয় ওইভাবে নিতে পারেন, এটাই তো মিন করছে। যদি আপনার কথার বাস্তবে মিল বুঝতে পারছি যে সংবিধানে থাকতে হবে, সাংবিধানিকভাবে করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে, কোন রাজনৈতিক দল, কোন মন্ত্রী, কোন বিরোধী দলের নেতা বলতে পারবে এটা বেআইন? মানব না বলতে পারবে? না, আমরা জুলাই সনদকে আর গণভোটের অধ্যাদেশকে এক করে না ফেলি। আমাকে উত্তরটা দিতে দেন। এটা তো আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা সনদ না। কাকে আদেশ দিচ্ছে? তো আইন, বাংলাদেশের গেজেট। কাকে আদেশ? এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো, কাকে করলো? কাকে আদেশ দিল? আইন তো সবার জন্য। কাকে মানে কি? এটা আদেশ তো, এটা তো আইন আদেশ। আদেশটা কাকে দিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তো কোনো মিনিংলেস। আচ্ছা ঠিক আছে, শুনি একটা আমরা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট, এটা কাকে মানে? টু এভরিওয়ান, সকলের জন্য। সবাইকে মানতে বাধ্য। অফকোর্স। এখন আপনি যে বললেন এটা বেআইনি, আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি, সুতরাং এটা আমি মানবো না। একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট। এমন যদি হতো যে তারা এটা না মেনে হাইকোর্টে গেলেন, হাইকোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করলেন, চেঞ্জ করে বললেন যে আইনটা অসাংবিধানিক, হাইকোর্ট বলে দিল এটা অসাংবিধানিক, তাহলে কোন একটা দল, কোন একটা ব্যক্তি, কোন একটা গোষ্ঠী সে বলবে যে ঠিক আছে এটা হাইকোর্ট ঘোষণা করে দিয়েছে বেআইনি, আমরা এটা মানতে বাধ্য নই, বাস ফিনিশ। আইন একটা আছে এক্সিস্টিং, না কিন্তু আপনি এই বলছেন জায়গাটা এটা বেআইনি, ওই আপনি কে তাহলে? না, এই রিস্কটা তাহলে নিয়ে সামনে এগোনো আপনাদের কোনো দলের জন্য এটা যথার্থ হবে কিনা, যে জিনিসটি আসলে কোর্টে চ্যালেঞ্জড হইতে পারে ইন ফিউচার। হয়তো বিএনপি করে নাই, কিন্তু ভবিষ্যতে কেউ যদি করে, এই 13 নভেম্বরে যে সাংবিধানিক আদেশটা রাষ্ট্রপতি জারি করেছেন সেটা তো চ্যালেঞ্জ করলে ঝুঁকি সেটা আছে। আমি আব্দুল তুষার, না আগে আমাকে বলতে দেন, এই প্রশ্নের জবাব যদি চান তাহলে আপনি আমার কাছ থেকে নিতে হবে। 5th অ্যামেন্ডমেন্ট করেছিলেন ওনারা পার্লামেন্টে, মেজর জিয়াউর রহমান, অসাংবিধানিক হয়ে যায় নাই? গেছে? আমি জানি না আপনারা জানেন কিনা এগুলো। 5th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 8th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট অসাংবিধানিক হয়েছে।
তার মানে কি যখন সংবিধানের ওই বিধান ছিল তখন আপনি মানবেন না? না এইটা বিধান থাকা সত্ত্বেও যে আপনারা মানছেন না, এইটা কি আমরা বলছি যে এটা মেজরিটির জন্য করা ঠিক হয় নাই? আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নিতেন যে ঠিক আছে এই আইনের কার্যকারিতাটা আমরা আপাতত বন্ধ রাখবো, তাহলে সকলের জন্য বন্ধ থাকবে। আচ্ছা, সেই প্রসঙ্গটা একটু শুনতে চাই যে আপনারা নির্বাচনের আগে যখন এটা অধ্যাদেশ জারি হলো তখন সেই আলোচনাটা কেমন হয়? আমাকে 10 সেকেন্ড বলবেন অ্যাজ এ আপনার প্লিডার, অ্যাজ এ অ্যাডভোকেট শিশির মনে একটা ভ্যানিটি দেখালো যে এই কথাগুলো ফালতু, তাই না? অপ্রাসঙ্গিক যা দেখা অপ্রাসঙ্গিক, ওটা ভ্যানিটি দেখালো, এটা অহমিকা দেখালো, দেখাক। আমার কাছে আমার জনগণ যারা আইন বোঝে, আইন তাদের কাছে আমার প্রশ্ন যে পূর্ববর্তী কোনো আদেশ, পূর্ববর্তী ইভেন পার্লামেন্টের কোনো নিয়ম পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না, এটা আমার প্রশ্ন। আপনি পূর্ববর্তী একটা আদেশ জারি করেছেন, কনস্টিটিউশনাল অর্ডার, এই অর্ডারটা ওই পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না? ওর থেকেও যারা বড় বড় আইনজ্ঞ আছেন, আইন সংবিধান, তাদের কাছে আমার প্রশ্ন। আমি যারা শুনছেন, আপনি তো তুমি তো আগেই ভ্যানিটি দেখাইলে, আমি উত্তর দিব আপনাকে। প্রথমে একটা আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিয়ে গরিমা দেখাইলে যে এখন তার উত্তর তো আমি আর নিব না, কারণ অহমিকা দেখাইছো, একটা দেখাই ফেলাইছো। এখন তুমি যা বলবো সব অহমিকা শুনে বলবা। আমি জনগণের যারা কনস্টিটিউশনাল সংবিধান বিশেষজ্ঞ তাদের কাছে আমার প্রশ্ন যে আমার পার্লামেন্টারি সার্বভৌম হয় কি, মানতে বাধ্য কিনা? ঠিক আছে, না মানতে আমার মানলে মানলাম, কিন্তু আমি মানতে বাধ্য কিনা এবং আমি সার্বভৌম যেখানে বলছি সেখানে আপনি আগে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে দেবেন, এটা আমি মানবো না? পার্লামেন্টের এই সার্বভৌম ক্ষমতার কথা আমরা জানি, সেই জায়গা থেকে আব্দুল নূর তুষার, আমি আপনার মন্তব্য শুনতে চাই। এটা আসলে জটিলতাটা কেন সৃষ্টি হলো বলে আপনার মনে হয় এবং জট খুলবে কিভাবে? জটিলতাটা তৈরি করেছে ঐকমত্য কমিশন, যেটাকে আপনি ইউনুস রিয়াজ কমিশন বলতে পারেন। ইউনুস রিয়াজ কমিশন যেটি করেছে, নিবন্ধিত সব দলকে ডাকে নাই। ফলে এই কমিশনটি আসলে অর্ধেক কমিশন, পুরো কমিশন না। নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডাকা উচিত ছিল, তারা ডাকেন নাই। তারা তাদের মনের ইচ্ছা মতো জুলাইয়ের পক্ষে জুলাইয়ের বিপক্ষে আগেই ভাগ করেছেন। কে জুলাইয়ের পক্ষে কে জুলাইয়ের বিপক্ষে, এটা তারা কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন এটার কোনো ডেফিনিশন দিয়েছেন? ওনারা দেন নাই। তারপর তারা যেটা করেছেন, সেখানে যাওয়ার পরে তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন এবং এইখানে যারা আছেন তারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন, হয়তো হেলাল ভাই ছিলেন না আমার ধারণা, কিন্তু শিশিরমণিকে আমি দেখেছি। শিশিরমণিকে আমি দেখেছি এবং শিশিরমণির আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, অত যৌক্তিক কথা বলেন, যুক্তি তাকে শিখতে হয়েছে উকিল। তো সেইখানে শিশিরমণি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার অমুক অমুক কারণে কিন্তু আসলে অবৈধ, আমার মনে আছে। তিনি ব্যাখ্যা করেছিলেন কেন এই ইউনূস সরকার আসলে ঠিক বৈধতা নাই। তাহলে ওই যুক্তিগুলো তো ঠিক ছিল। তাহলে মোটামুটি সাংবিধানিকভাবে অবৈধ, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে তৈরি হওয়া একটা সরকার। এবং আমার মনে আছে শিশিরমণি সম্ভবত সেখানে বলেছিলেন যে রেফারেন্স যে দিয়েছে সেই বিচারকদের সিগনেচার কোথায়, এরকম একটা প্রশ্ন মনে আপনি করেছিলেন, বা ওই কাগজটা কোথায়? অবৈধ বলি নাই, আমি বলছি যে 106 এর উপর বৈধতা না, 106 এর উপর জনগণের পাওয়ার। উনি বলেছে জনগণের পাওয়ার, কিন্তু জনগণের পাওয়ার কোথা থেকে আসছে? জনগণের পাওয়ার জনগণের একটা পক্ষ থেকে এসেছে, পুরো জনগণ তো ওখানে আসে নাই। যদি আসতোই তাহলে আবার গণভোট লাগে কেন? জনগণের পাওয়ার পেয়ে গেছে, সবকিছু করে ফেলতো না, সেটা আবার পারছে না করতে। তখন তারা কি করলেন? তারা একটা বাস্তবায়ন আদেশ দিয়েছেন। সেই বাস্তবায়ন আদেশ যে দিয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু ওই প্রেসিডেন্ট ওই আদেশের মধ্যে সংবিধানের নাম উল্লেখ করেছেন। এখানে আছে ওই আদেশটার মধ্যে, সেখানে আছে যে এই কোন নির্বাচন কমিশন করবে। তাহলে নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন সংবিধানের অধীনেই তৈরি হয়েছে। তাহলে উনি নিজেও ওই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, যে সংবিধানটা আছে। সেই সংবিধানের প্রেসিডেন্ট এইভাবে সংবিধান সংস্কারের আদেশ দিতে পারে না। উনি কোনো কিছু তৈরি করতে পারে না যেটা সংবিধান সংস্কারের লক্ষ্যে তৈরি হবে। এটা করতে গেলে তাকে একটা নির্বাচিত সংসদের মাধ্যমে অনুরোধ পেতে হবে। অনুরোধ যারা করেছেন তারা আবার ওই শিশিরমণির ওই বক্তব্য অনুযায়ী যে 106 রেফারেন্সে তারা ক্ষমতা নিয়েছেন, কিন্তু আসলে এটা 106 রেফারেন্সে নেওয়া যায় না। কিন্তু নিয়েছেন তো তারা 106 রেফারেন্সে। তারা কেউ কিন্তু কাগজে কলমে কোথাও লেখেন না আমরা জনগণের রায় বা জনগণ থেকে নির্বাচিত, কোথাও কোনো কাগজে নাই। ঠিক? আচ্ছা, তাহলে দেখেন ওনারা শুরুতেই নিজেদের মধ্যে একটা গোঁজামিল তৈরি করে রেখেছিলেন, যেটা শিশিরমণির ওই আলোচনার মধ্যে উল্লেখ করেছিলেন যে 106 এটা হয় না, বলতে হবে এটা জনগণের। তো জনগণ যদি ঠিকই করে থাকে, তো জনগণ তো ওনাদেরকে থাকতে দিয়েছিল মেয়াদ ছাড়া। তাহলে গণভোটের দরকার কেন হলো? শোনেন, না গণভোট কেন দরকার, গণভোট কেন দরকার হলো এটা ওনারা ব্যাখ্যা করবেন। গণভোট কেন লিখেছে, আমার কাছে তো মনে হয় গণভোটের দরকার ছিল না। আমি সাধারণ বুদ্ধিতে যা বুঝি, কমন সেন্স।
তাহলে ওনারা কি করলেন? ওনারা বলছেন যে 106 রেফারেন্সে এটা বৈধ ছিল না এই সরকার, কিন্তু সেই বৈধতা আবার সরকার দাবি করেছিল আমরা 106ই বৈধ। তারপরে সেই বৈধ সরকার প্রেসিডেন্টকে বলেছেন এই আদেশ জারি করতে, মানে একটা গণপরিষদ সংস্কার পরিষদ বাকি না, গণপরিষদ না, সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ তৈরি করার জন্য গণভোটের বিধান সহ একটা আদেশ জারি করেছেন, যেটা হচ্ছে সেই আদেশ যেটার কথা আপনি বলছেন, সনদের আদেশের পার্থক্য। সনদের আদেশ যে আলাদা জিনিস, এইটা এই আদেশটার মধ্যেই আছে, কারণ সনদের কিছু কিছু আইন কানুন যেগুলো গণভোটে যাবে সেগুলো আবার এটার সঙ্গে তফসিল 1 তফসিল 2 করে এটা যুক্ত করা হয়েছে। এখন দেখেন, প্রেসিডেন্ট বলছেন যে সংবিধান সংস্কার করা হবে, তার মানে একটা সংবিধান আছে, তাহলে সেই সংবিধানের যেসব ধারা আছে সেগুলো প্রযোজ্য আছে, কিন্তু আদেশের মধ্যে আবার আছে এত 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 ধারা আছে, 8, 9, 10, 11, 12, 15 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে। উক্তরূপ গেজেট প্রকাশের তারিখে ইহার 1, 2, 3, 4, 5, 6, 7, 13 ও 16 অনুচ্ছেদ কার্যকর হইবে। প্রেসিডেন্ট শুধু বলেই দিচ্ছেন না, কবে কবে কার্যকর হবে এটা ডেট পর্যন্ত বলে দিচ্ছেন। তারপরে আবার এটাও বলেছেন, যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে, এইটা হচ্ছে ওই যে শিশির মনির সাহেবের ওই যুক্তি, এই যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ভোট ছাড়া কেমনে করে হয়? এই সরকার তো বলে নাই তারা বিপ্লবী সরকার, এই সরকার তো বলে নাই যে আমরা এই সংবিধানকে তুলে দিয়েছি। এই সরকার হওয়ার সময় যে সংবিধানের রেফারেন্স নিয়েছে, নিয়ে এসে কি বলে জানেন, ক্ষমতার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। নিয়ে এসে কি বলেছে জানেন, বলে যে না এখন আমরা অভিপ্রায়ের, তো অভিপ্রায় দিয়ে বসে যাইতেন, কোর্টে গেছিলেন কেন? এবং প্রেসিডেন্ট যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করেছেন এই আদেশটা জারি করার মধ্যে দিয়ে, কিন্তু এগুলো বলা যাবে না। বলা যাবে না কেন জানেন? ওনারা আবার এরকম নিয়ম কানুনও করতে চেয়েছেন যে এইগুলা নিয়ে কোর্টে যাওয়া যাবে না। হ্যাঁ, এই বিষয়টা বুঝতে চাই যে কোর্টে গেলে মানুষের একটা মৌলিক অধিকার, যে কোনো বিষয় নিয়ে কোর্টে যাওয়ার এই অধিকারটা, সেটা কিভাবে রহিত করা যায়।